আমি যখন মনে করি কোনো এলাকাতে পা রাখবো, ঠিক পা রাখার 24 ঘন্টা আগেই দৈর্ঘ্যে প্রস্থে ওই এলাকার 100 কিলোমিটার জায়গা আর তার মানুষগুলো আমার হয়ে যায়। তাই ওখানে আমার কথা ছাড়া আর কারো কথাই চলে না। এই মিস্টার কিং, আমি আমার সামনে কারো জোরে কথা বলা পছন্দ করি না। যা বলছিলাম, যেহেতু আমি এখানে পা রেখেছি, তাই 100 কিলোমিটার দৈর্ঘ্যে প্রস্থে এখন আমার। তাই আমার রুলস জারি করে বলছি, এখন থেকে 24 ঘন্টার মধ্যে তোমার ড্রাগস ব্যবসা বন্ধ করে দিতে হবে। যদি আমার কথা ভায়োলেট করে ড্রাগস ব্যবসা চালিয়ে যাও, তাহলে 24 ঘন্টার মধ্যে এই কিং টার্ন নাম্বার 1 এর হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কারণ আমি বেঁচে থাকতে কাউকে ড্রাগস ব্যবসা করতে দেব না, আর কোন প্রফেশনাল কিলারও জন্ম হতে দেব না। ইয়েস, দিস ইজ মাই অপিনিয়ন। আঙুলটা নামাও, নইলে এতক্ষণ আমি কে কে অনেক বেয়াদবি সহ্য করেছি। তোমার হয়তো জানা নেই মিস্টার কিং, আমার সাথে কেউ যখন বেয়াদবি করতে থাকে, তখন আমার পিস্তলের 6টা গুলি ওই বেয়াদবের বুকে ঢুকে যায়। অবাক হচ্ছ? গুলিগুলো কোথায়? আমি কিন্তু বলেছি 24 ঘন্টা আগেই দৈর্ঘ্যে প্রস্থে 100 কিলোমিটার জায়গার তার মানুষগুলো আমার হয়ে যায়। তাই পিস্তল তোমার হাতে আর গুলিগুলো আমার পকেটে। এই বেইমানিটা আমার সাথে কে করেছে? আমি জানতে চাই কে করেছে। উত্তেজনা একদম কম মিস্টার কেকে। ওরা সবাই 24 ঘন্টার 1 মিনিট আগ পর্যন্ত তোমার লোক ছিল, এখন আমার লোক। বয়েজ, শুট হিম। জগলু, জয়নাল, তোদেরকে বলে যাচ্ছি, নো ড্রাগস বিজনেস। যদি আমার রুলস ভায়োলেট করিস, তাহলে তোদেরকেও একইভাবে মরতে হবে। আমি যা বলি তাই করি। এই জন্যই আমি কিং টার্ন নাম্বার 1। বস, উনি আপনার সাথে দেখা করতে এসেছেন। আমি একজন গরিব স্কুল শিক্ষক। আমি জীবনে বড় কিছু হতে পারিনি, কিন্তু আমার একমাত্র সন্তান সোহেলকে নিয়ে বড় একটা স্বপ্ন দেখেছিলাম। ওই লোহানী শিকদারের ভাই মুন্না শিকদার আমার সেই স্বপ্নটা মিথ্যে করে দিতে বসেছে। কলেজে আমার ছেলেটাকে ওর নেশার আখড়ার সদস্য করে নিয়েছে। কলেজের ক্লাসরুমকে যদি নেশার আখড়া বানানো হয়, তাহলে আমার সন্তানের মতো শত শত সন্তান নেশায় আসক্ত হয়ে শেষ হয়ে যাবে বাবা। আমার মতো ওই সব বাবার স্বপ্নগুলো লোহানী শিকদারের ভাই মুন্না শিকদার মিথ্যে করে দেবে। তুমি তো আমাদের মতো অসহায় বাবা মায়ের চোখের পানি মুছিয়ে দেবার জন্য উপরওয়ালার আশীর্বাদ। তাই আমাদের সন্তানগুলোকে তুমি রক্ষা করো বাবা। রানা, বলো, কলেজ প্রাঙ্গণে যেতে যতটুকু সময় লাগবে, ওই সময়টুকুর পর আমি যেন আর মুন্নার নেশার আখড়ার বিন্দুমাত্র চিহ্ন আছে বলে শুনতে না পাই। ঠিক আছে, তাই হবে। ডাক্তার, আমার ভাই কোন কেবিনে?
কেউ যদি আপনাকে কেবিনে থাকার কথা বলে থাকে তাহলে সে ভুল বলেছে। আপনার ভাই কোমাতে আছে। তোমাতে এখন কি অবস্থা আমার ভাইয়ের? সার্ভাইভ না করা পর্যন্ত ভালো কিছু বলা যাবে না, তবে ওয়েট করতে হবে। 147 লোহানি সাহেব এসেছেন। ওভার। ওকে ওকে বস, লোহানি সাহেব এসেছেন। আসতে বলো। ওভার। ডন, ডন, আমি তোমার বিজনেস পার্টনার। তোমার ভাইয়ের এত সাহস হলো কি করে যে আমার ভাইকে মেরে কোমাতে পাঠিয়ে দিয়েছে? শামীম, রানাকে বল আমি ডাকছি। ওকে। আমি নিজের চোখে রানার শাস্তি দেখতে চাই। অবশ্যই। ও বড় একটা ভুল করবে আর আমি শাস্তি দেব না, তা কি করে হয়? বলো, ডেকেছো কেন? কেন লোহানি শিকদার বলল ওর ভাই কোমাতে আছে? যদি বলতো এইমাত্র কবর দিয়ে কবরস্থান থেকে ফিরে এসেছে, তাহলে আমি মনে করতাম তুই ঠিক কাজটি করেছিস। বেঁচে থাকবে এমন মার তো মারেনি, হয়তো কোথাও জানটা একটু আটকে আছে, সময় মতো ঠিকই বেরিয়ে যাবে। ডন, তাহলে তোমার অর্ডারে আমার ভাইকে রানা মারতে গিয়েছিল? ইয়েস, এই জন্য মারতে গিয়েছিল। তোমার ভাইয়ের সাহস হলো কি করে কলেজের মধ্যে ড্রাগসের আখড়া বানাতে? তুমি কি তোমার ভাইকে আমার রুলসের কথা বলনি? বলনি? ডন ড্রাগস ব্যবসায়ী আর প্রফেশনাল কিলারদের চম। আমি তোমার বিজনেস পার্টনার জেনেই হয়তো সাহস পেয়েছিল। কেন পাবে? শোনো, যদি বিজনেস পার্টনার থাকতে চাও তাহলে এই মুহূর্তে হাসপাতালে যাও। নিজের হাতে তুমি তোমার ভাইকে শুট করবে। কি বললে? আমার ভাই বেঁচে নেই? ডন, আমার ভাইয়ের মৃত্যু দিয়ে তুমি যে শত্রুতা কিনলে, এই শত্রুতার আগুন আমি তোমার ভাই রানার মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত জ্বালিয়ে রাখবো। লোহানি শিকদার, আমি আগুনের লাভা দেখেছি, দাবানল দেখেছি। আমাকে তুমি ভুল করেও আগুনের ভয় দেখাবে না, কারণ আমি ফায়ার প্রুফ ডন নাম্বার 1। মা, আমরা স্কুলের ভিতর কখন যাব? তোমাদের টিচার ভিতরে কথা বলতে গেছে, ফিরে না এলে কিছুই বলা যাবে না। কেন বলা যাবে না কেন? কিছু গুন্ডা তোমাদের স্কুলটা দখল করে রেখেছে। ওরা কি ডন নাম্বার 1 এর চেয়ে বড়? এক্সকিউজ মি। শুনলাম আপনি বস্তির ছেলে মেয়েদের জন্য একটা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করেছেন। হ্যাঁ, এই জন্য করেছি যে আমি বস্তির ছেলে মেয়েদের জন্য উন্নত শিক্ষার ব্যবস্থা করে প্রমাণ করতে চাই ওদের মধ্যেও ট্যালেন্ট লুকিয়ে আছে। ওরাও সুযোগ পেলে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হতে পারবে। ভুল, এখানে কোনো পড়াশোনা হবে না। আমরা যখন একবার দখল করেছি তখন এখানে আমাদের সব রকম অপকর্মের কারবার চলবে। এমন কোন মারপুত এখনো জন্ম নেয়নি যে আমাদের উচ্ছেদ করে ছাত্র ছাত্রীদের ABCD পড়ার ব্যবস্থা করবে। জগলু, তুমি কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছো। এই মাস্টার, বলতে এটা কয় নাম্বার বিপদ সংকেত? এই বিপদ সংকেত রাডারও ধরা পড়ে না। জগলু, এখনো বলছি তোমরা এখান থেকে চলে যাও, নইলে এমন মার খাবে 6 মাসেও পঙ্গু হাসপাতালের বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবে না। বুঝতে পারছি, তোকে না মারা পর্যন্ত তোর মুখ বন্ধ হবে না।
এসো সবাই। আপনারা সবাই বসুন। ইন্টারপোলের মাধ্যমে একটা বিশেষ নিউজ পেয়ে আপনাদের প্রত্যেককে এই জরুরি মিটিংয়ে ডাকা হয়েছে। নিউজটা কি জানতে পারি স্যার? অবশ্যই। এর নাম ওসমান, একসময় বাংলাদেশেই ছিল। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মনামে ইন্টারন্যাশনাল মাফিয়া দলের একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। কখনো প্রফেশনাল কিলার, কখনো ড্রাগস বিজনেসম্যান হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন দেশে নিজের জায়গাটা তৈরি করে নিয়েছে। এই কিছুদিন আগে হংকং এর মাফিয়া ডন মিস্টার লুইসকে খুন করে নিজেকে ডন বলে ঘোষণা করেছে। মিস্টার লুইসকে খুন করার দৃশ্যটা ওয়েবসাইটে কারো মাধ্যমে প্রচার হবার পর হংকং পুলিশের নজর এড়াতে আবার বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছে। মিস্টার লুইসের হত্যার দৃশ্যটা আপনারা দেখুন। I am Don, and only Don. No, I am Don. Oh, you stop! No. I have said that I am Don. No, I am Don. Oh, you shut up! I am Don, one and only Don. Move. ইন্টারপোলের ইনফরমেশন সত্য হলে ওসমান যে কোনো সময় বাংলাদেশে ল্যান্ড করবে, তাই আমাদেরকে বিশেষ নজরদারি রাখতে হবে। স্যার, শুধু কি ওসমানের বাংলাদেশে ল্যান্ড করা নিয়ে আমাদের এয়ারপোর্টে নজরদারি রাখতে হবে, না একই সাথে বাংলাদেশের বিশেষ কোনো ব্যক্তির উপরও নজরদারি রাখতে হবে? ভালো প্রশ্ন। তাহলে যার প্রতি বিশেষ নজর দিতে হবে সে হলো কিং খান, ডন নাম্বার 1। স্যার, যতদূর আমাদের কাছে অর্থাৎ পুলিশ ফাইলে কিং খান সম্পর্কে রিপোর্ট আছে, তাতে কিং খান ড্রাগস বিজনেস এবং প্রফেশনাল মার্ডার এই দুটোর একটাকেও সমর্থন করে না। 100তে 100 ভাগ সত্যি। আর এই সত্যিটার জন্যই ওসমান সর্বপ্রথম কিং খানকে হাত করার চেষ্টা চালাবে। তাই ওসমানের প্রথম টার্গেটই হবে কিং খান। কি হলো? শুধু নাড়াচাড়া করছিস কেন? খেয়ে নে। 3 স্টার 5 স্টার কোনো হোটেলের খাবারই আর ভালো লাগে না, একই রকম মনে হয়, আলাদা কোনো টেস্টই মনে হয় না। আচ্ছা, তুমি বলতে পারো তোমার মার হাতের শেষ রান্নাটা কত বছর আগে খেয়েছিলে? খেয়ে নে বাবা, শরীরের যে অবস্থা তাতে মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। তুমি এমন কথা বলো না মা, তুমি আমার জন্য 1000 বছর বেঁচে থাকবে, 1000 বছর। রাজা বাবা আমার। সেই 15 বছর আগে। আমার তো মার মুখই মনে নেই, তাই আপনজনের হাতে রান্না খেতে আমার খুব ইচ্ছে করছে। তাহলে তো আমাকেই রান্না করতে হবে। রহমত দাদু, তুমি কিছু বলো। আহা, বলো না, আমি কি বোঝাতে চাইছি। রহমত দাদু বলো তো, ও কি বলতে চাইছে? তোমাকে বিয়ে করতে বলছে। বিয়ে? আমাকে? কেন, এতে অবাক হবার কি আছে? তুমি কি মঙ্গল গ্রহে কেউ?
এই পৃথিবীর মানুষ। তোমার মতো বয়সে সবাই বিয়ে করে। রানা কিন্তু ঠিক কথাই বলেছে। তাছাড়া আমারও তো বয়স হয়েছে, আর কতদিন? বিয়ে বললেই কি বিয়ে করা যায়? মেয়ে খুঁজতে হবে না? তুমি শুধু তোমার পছন্দের কথাটা বলো। হারিকেন জ্বালিয়ে খুঁজে বের করার দায়িত্ব আমার। নাম্বার 1, মেয়েটার মধ্যে সামাজিক দায়িত্ববোধ থাকতে হবে। নাম্বার 2, এমন একটা মেয়ে হবে যে মেয়ে আমাদের দুজনকে শাসন করবে, আদর করবে। ওকে রহমান দাদু, তুমি কিন্তু সাক্ষী রইলে। ও যে মেয়ের কথা বলছে সে মেয়েই আমি খুঁজে বের করব। ভাই, আপনারা দয়া করে অ্যাম্বুলেন্সটা একটু বেরিয়ে যেতে দিন। আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়েছে, মারা যেতে পারে। আমাকে না বলে ট্রাফিককে বলি। দেখুন ভাই, একটু চেষ্টা করে দেখুন না ভাই। আরে কোথায় যাচ্ছ? দেখি না ওনার কোনো উপকার করতে পারি কিনা। যে জ্যাম ট্রাফিক সরাতে পারছে না, সেখানে তুমি কি করবে? আরে যদি ভদ্র মহিলার স্বামীর কিছু হয়ে যায়? আরে এটাই আমাদের ট্রাফিক সিস্টেমের ট্র্যাজেডি। বসো তো, বসো। ভাই, অ্যাম্বুলেন্সটা একটু বের হতে দিন না ভাই, একটু বের। আমার স্বামী হার্ট অ্যাটাক করেছে, একটু দয়া করুন। অবাক লাগছে, কারো কোনো সহানুভূতি নেই, অথচ মুখে বলে মানুষ মানুষের জন্য। কথাটা নিশ্চয়ই কোনো টিভি চ্যানেলের ক্যামেরার সামনে কোনো টক শোতে কোনো সেলিব্রিটিকে বলতে শুনেছেন। একদম মিথ্যে কথা। টিভি চ্যানেলের তো অভাব নেই, টক শোরও অভাব নেই, তাই চান্স পেয়ে নিজেকে হাইলাইটস করতে চায়। আপনি দাঁড়ান, দেখি আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা, আপনারা সবাইকে অ্যাম্বুলেন্সটাকে একটু বেরিয়ে যেতে দিতে পারেন না? কিভাবে বেরিয়ে যেতে দেবো বলুন? ডাইনে বামে 1 হাত জায়গার বেশি 2 হাত জায়গাও খালি নেই। নাম তো দেখি, কিছু করা যায় কিনা। আহা, তুমি যা বলবে ওই মেয়েটাও তাই বলছে। আচ্ছা ভাই, কোনোভাবেই কি অ্যাম্বুলেন্সটাকে যেতে দেওয়া যায় না? আপনারা কি মানুষ? এই যে ম্যাডাম শুনুন, মানুষ না বলেই তো এই গরমে 30 মিনিট আটকে আছি। ট্রাফিকরা আমাদের মানুষই মনে করে না। তারপরও বলবো, এই অবস্থাটা আপনাদের কারো আপনজনের হলে কি চেষ্টা করতেন না? মেয়েটা কিন্তু সামাজিক দায়িত্ববোধ প্রমাণ করছে। ঠিক আছে, তুমিও নেমে দেখো কিছু করতে পারো কিনা। নেমেই দেখি। কি যে করি। প্লিজ এটা একটু দিন না। আপনারা 1 মিনিটের জন্য আমার কথা শুনুন। আমি ডন নাম্বার 1 এর কাছের মানুষ বলছি। ডন নাম্বার 1 এইমাত্র আমাকে ফোন করে বলেছে এই বিশাল জ্যামের মধ্যে যে কোনো একটা গাড়িতে বোমা রাখা আছে, আর বোমা ব্লাস্ট হলেই শত শত লোক মারা যাবে, অনেক গাড়ি ধ্বংস হবে। তাই 1 মিনিটের মধ্যে আপনারা আপনাদের গাড়ি নিয়ে নিরাপদ স্থানে চলে যান। এ দেখছি সত্যি সত্যি তোমার নাম ভাঙিয়ে জ্যাম ছুটিয়ে দিল। ললিতা, তোকে কেউ চিনল না। হা করে তাকিয়ে কি দেখছে? আমি ছাড়া তো এখানে অন্য কেউ নেই। দেখাচ্ছি। এই হা করে কাকে দেখছো? দেখার জিনিস তো এই মুহূর্তে একজনই, তোমাকে দেখছে। কেন? আমি রসগোল্লা, অমৃত না রসমালাই? কোনটা বলবো? আচ্ছা, আবার আরেকজনের কাছে শোনা হচ্ছে। শোনো, অল্প পানির মাছের মতো লাফালাফি করো না। কানে শোনোনি? আমি কার কাছের মানুষ? শুধুমাত্র মোবাইলে একটা ফোন করব, ব্যাস এসে এমন মার মারবে চোখে আমার চেহারাটা আউট অফ ফোকাস মনে হবে। গাড়িটার টাইম জ্ঞান আছে বলতে হবে। একদম পারফেক্ট টাইম ইন করে গেল। শোনো, তোমার বুকের ভেতর আমাকে পেয়েছো বলে আবার স্বপ্ন দেখা শুরু করো না। আমাকে নিয়ে একবার ভুল করে স্বপ্ন দেখেছো তো
ডন নাম্বার 1 কে বলে দেব, ব্যাস তোমার ওই স্বপ্ন দেখার চোখ দুটো নিজের হাতে অন্ধ করে দেবে। ইয়েস, আমি বুঝতে পারছি তুমি সব চাপা মারছো। এই 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 কি বলতে চাও তুমি? চাপা মারছি? আমি চাপা মারছি? হ্যাঁ, কারণ আমরা শুনেছি ডন নাম্বার 1 কোনো মেয়েকেই পাত্তা দেয় না, সব মেয়েরা ওকে দেখে ভয় পায়। কেন ভয় পাবে কেন? ও দেখতে নাকি বাঘের মতো। বাঘের মতো? আমি ওই বাঘকে বিড়াল বানিয়ে আমার পেছন পেছন কম করে 30 দিন মিউ মিউ করে ঘুরিয়েছি। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা তারপর? তার আর তর নেই। কেন কেন? শুকনো মুখে অনেক কথা বলেছি। পকেটে টাকা আছে? টাকা থাকলে কোনো ফাস্টফুডের দোকানে চলো, টাকা খরচ করে গল্প শুনলে মজাটা বেশি মনে হবে। তুমি না আসলে ট্যালেন্ট। এখন যদি বলি থাক গল্পটা শুনবো না, তাহলে বলবে পকেটে টাকা নেই। মাইক্রো কাম অন কাম অন প্লিজ। চলো লিখুন সিরিয়াল নাম্বার 39 45 57 69 82 95 100। এতগুলো আইটেম? ডন নাম্বার 1 এর কাছের মানুষ বলে কথা। ভবিষ্যতে আমাদের কোনো প্রয়োজন হতে পারে, আর সেই দিন তুমি যাতে করে আমাদের হয়ে সুপারিশ করে দাও সেজন্য। অবশ্যই বলে দেব, আর আমি বললে কাজটাও হয়ে যাবে। তাহলে তো তোমার সাথে সম্পর্কটা প্রেম পর্যন্ত। একটা মিথ্যার জন্য এখন দেখছি 10টা মিথ্যা বলতে হবে। বলো না, প্রথম দেখাটা কোথায় হয়েছিল? সে এক মজার ঘটনা। প্রথম দেখা হয়েছিল কোনো এক শপিং সেন্টারে, তাও আবার সিঙ্গাপুর না হয় ব্যাংকক। মিথ্যে বলবো না, ব্যাংকক। প্রথম দেখাতেই হা করে কম করে 5 মিনিট আমার দিকে তাকিয়েছিল, চোখের পলকই পড়ে না। এরপর থেকে যতক্ষণ আমি শপিং করেছি ততক্ষণ আমার পেছন পেছন ঘুরঘুর করে ঘুরতে শুরু করে দিল। একদম মিথ্যে কথা। কেন মিথ্যে কথা? কেন কি মনে করো আমি মিথ্যে বলছি? দাঁড়াও দেখাচ্ছি মজা, এক্ষুনি ফোন করব। না না, ফোন করতে হবে না, ও সবকিছুতেই সবাইকে অবিশ্বাস করে। আমি কিন্তু বিশ্বাস করেছি। যাক, সময় মতো থামিয়ে দিয়েছে। এরপর নিশ্চয়ই আরো দেখা, আরো কথা। সবশেষে বলেই ফেললো আমি তোমাকে ভালোবাসি। একদম ঠিক কথা। জ্যোতিষবিদ্যা জানা আছে নাকি? একটু একটু জানি, তবে যতটুকু বলি ঠিক ঠিক। তুমিও দেখছি ভালোই চাপা মারতে পারো, চালিয়ে যাও, দেখি কে বেশি পারে, আমি না তুমি। তারপর তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা বের করার জন্য সে কি চাপাচাপি, তাই না? তারপর তো তুমি বলেই ফেললে আমি তোমাকে ভালোবাসি। কি করব বলো, এক সময় মায়া ধরিয়ে দিল, তাই অনেকটা বাধ্য হয়ে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এইভাবেই তো ডন নাম্বার 1ও আমার মুখে আমি তোমাকে ভালোবাসি কথাটা শুনে সুবহানাল্লাহ বলেছিল। ডন নাম্বার 1 নামটা জানা না হলেও পেছন কিন্তু ছাড়বো না। নাম আমার ললিতা। দারুণ নাম। নামের মধ্যেই একটা রসালো রোমান্টিক গন্ধ আছে। ডন নাম্বার 1 এর সাথে বিয়েতে আমাদেরকে কিন্তু দাওয়াত করতেই হবে, ভয় নেই, খালি হাতে যাব না। কিছু মনে করবেন না ম্যাম, কোন ডন নাম্বার 1 এর বিয়ের কথা বলছিলেন? আপনি কোন দেশ থেকে এসেছেন? বাংলাদেশে তো ডন নাম্বার 1 একজনই। সরি, ভুল হয়েছে। তো বিয়েটা কার সাথে হচ্ছে? আমার সাথে? কেন, আপনার আপত্তি আছে নাকি? কি যে বলেন ম্যাম, আপনাকে অগ্রিম শুভেচ্ছা। এই দেখছি ম্যাম বলা শুরু করে দিল। ম্যাম, আমার জন্য একটু উপকার করবেন? বলতেও সাহস পাচ্ছি না, তবু বলছি। আমার 5 কোটি টাকার একটা হাউজিং প্রজেক্ট বাহাদুর রংবাজ নামে একজন দখল করে রেখেছে। তা আমি কি করব? ডন নাম্বার 1 কে বলে যদি প্রজেক্টটা উদ্ধার করে দিতেন ম্যাম। আপনি ডন নাম্বার 1 কে কি মনে করেন, ছোট কিছু? তওবা তওবা, ডন নাম্বার 1 কে ছোট কিছু মনে করব? পাগল হয়েছেন? কথাটা সরাসরি বলারও সাহস নেই, তাই আপনি যদি বলে কাজটা করিয়ে দেন তাহলে বলার জন্যই বিয়ের খরচ হিসাবে 1,20,000 টাকা না হয়। 20 লাখ টাকা?
5 লাখ টাকা অ্যাডভান্স। জানতাম না তো আপনার সাথে দেখা হবে ম্যাম। বাসার ঠিকানাটা দিন, কাজটা হয়ে গেলে বাকিটা পৌঁছে দেব। হাতছাড়া করা ঠিক হবে না, তবুও একটু ভাব দেখাতে হবে। ও যদি রাজি না হয় তাহলে কিন্তু ফেরত দিয়ে দেব। ঠিকানাটা নিন, 32/7 লেক রোড, কলাবাগান। তোমরা কিন্তু সাক্ষী রইলে, আমি কিন্তু টাকাগুলো নিতে চাইনি, তাই না? কাজটা না করে দিলে প্রেস্টিজ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এই কিছু বললে তুমি? আমার টাকাগুলো নেওয়া মনে হয় ঠিক হলো না। কেন ঠিক হবে না? ভালোবাসার মানুষ বলে কথা। তাছাড়া তুমি বললে তোমার বয়ফ্রেন্ড ঠিকই কাজটা করে দেবে। এইভাবে জলজন্ত মিথ্যে কথা বলে 5 লাখ টাকা নিয়ে এলি? তুই যে ডন নম্বর 1-এর সাথে প্রেমের সম্পর্কের কথা বলে আসলি, ওকে চোখে দেখেছিস কোনোদিন? একবার ভেবেছিস আজ এই মিথ্যে কথা বলার জন্য কাল কি হতে পারে? কালকেরটা কাল ভাববো। দাদি, সত্যি কথা বলতে কি, লোভটা সামাল দিতে পারলাম না। বিশেষ করে এই ছোট ছোট মুখগুলোর জন্য মাত্র 10,000 টাকা বেতনে চাকরি করে ওদের মুখে কি তুলে দিতে পারি বলো? টাকাটা পেলাম, ওদের জন্য চাইনিজ থেকে খাবার নিয়ে এলাম। দেখো দাদি, ওরা কি মনের আনন্দে খাচ্ছে। দাদি, আর কেউ না জানো, তুমি তো জানো ওদের প্রতি আমার কেন এত দুর্বলতা, কেন এত ভালোবাসা। আমিও একদিন ছোটবেলায় মা বাবাকে হারিয়ে এতিম হয়ে গিয়েছিলাম। তুমি আমার রক্তের কেউ না, তবুও সেদিন আমাকে তুমি বুকে তুলে নিয়েছিলে। মনে করো আমার সেই ছোটবেলাটাই আমি ওদের মধ্যে খুঁজে বেড়াই। তাই বলছি, কাল কি হবে তা ভেবে ভয় পাবে না। ওদেরকে একটু খুশিতে রাখার জন্য, একটা মিথ্যেকে ঢাকার জন্য দরকার হলে 10টা মিথ্যে বলবো। তোমার সামনে তোমাকে নিয়ে একের পর এক মিথ্যে কথা বললো, আর তুমি কিছুই বললে না। এই জন্য কিছু বলিনি। প্রথমত, আমার নাম বলে একজন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছে। দ্বিতীয়ত, ওকে আমার খুব ভালো লেগেছে। জানো দাদু, মুখের সামনে আঙ্গুল তুলে কথা বলেছে, বোঝো না? যার নাম ভাঙিয়ে কথা বলছে তাকে ডন নাম্বার 1-এর ভয় দেখাচ্ছে। তাহলে আর কি, এবার যাও প্রজেক্টটা উদ্ধার করে দাও। তুমি না বললেও কাজটা করে দিতে হবে, নইলে নামের বদনাম হবে না? নামের বদনাম ঘোচাতে গিয়ে আবার কেউ যেন তোমাকে চিনতে পেরে বলে না বসে তুমি ছোটখাটো রংবাজি করছো। তুমি নিশ্চিত থেকো দাদু, কেউ চিনবে না। চলতে দেখি কোন থানার পুলিশ এলো। অ্যাম্বুলেন্স এখানে আহত হয়েছে কারা? মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। তোমরা ভুল জায়গায় আইছো। নো, ওরা ঠিক জায়গাতেই এসেছে। তোমরা একটু অ্যাডভান্স এসেছো, তাই অপেক্ষা করতে হবে। তবে বেশি সময় লাগবে না। এই, তুই কে রে? তোদের মতো গুন্ডাদের উচ্ছেদ করার বুলডোজার। তোরা নাকি অনেক বড় গুন্ডা মাস্তান, এই হাউজিং প্রজেক্ট দখল করে রেখেছিস। তাই আমি এসেছি তোদেরকে উচ্ছেদ করে যার প্রজেক্টটাকে ফিরিয়ে দিতে। একটা হাত তো গলার সাথে ঝুলিয়ে রেখেছিস, বাকি হাতটা গলার সাথে ঝুলাতে না চাইলে মায়ের কোলে ফিরে যা। তোরা যে শ্রেণীর গুন্ডা জেনেছি, তাতে মনে করলাম 2 হাতে মারাটা ঠিক হবে না, একটা হাতই যথেষ্ট।
আজ তোমাদেরকে কেএফসিতে খাওয়াবো। আমি মুরগির রান খাবো আর আমি আইসক্রিম। ঠিক আছে পাখনি, আগে চলো, তারপর সব হবে। খুব মজা হবে। 32/7 লেক রোড, কলা বাগান। তোমরা একটু দাঁড়াও, আমার পেটের ভেতর কেমন যেন মোচড় মারলো। দাঁড়াও। আল্লাহ আল্লাহ। দাদি। আরে ললিতা, এই তোর কি হয়েছে? এখানে ওখানে লুকোচ্ছিস কেন? ও দাদি, এসে গেছে। এখন কি হবে? কি হবে মানে? কে এসে গেছে? যার কাছ থেকে মিথ্যা চাপা মেরে 5 লাখ টাকা এনেছিলাম সে। কেন? কাল তো বলেছিলি একটা মিথ্যের জন্য 10টা মিথ্যে কথা বলবি। দাদি গো, আমি পর্দার পেছনে লুকালাম। তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবে আমি নেই, আর আমি কখন ফিরবো সেটাও তুমি জানো না। আজকের দিনটা বাঁচলে কালকের কথা কাল ভাববো। না না না, আমি মিথ্যে বলতে পারবো না। দাদি প্লিজ, দাদি আমার সোনামণি, আমার লক্ষ্মী দাদিটা। দাদি তুমি ম্যানেজ করো। শুনুন, ভিতরে কি কেউ আছেন? জি। ললিতা ম্যামকে একটু ডেকে দিন না। ললিতা? হ্যাঁ। ললিতা তো বাড়িতে নেই, কখন আসবে তাও জানি না। এলে কিছু বলবো? আমার একটা কাজ ডন নাম্বার 1 কে দিয়ে করিয়ে দিতে বলেছিলাম, কাজটা হয়ে গেছে, তাই বাকি টাকাগুলো দিতে এসেছি। কাজ হয়ে গেছে, বাকি টাকা দিতে এসেছে? এই দাঁড়ান দাঁড়ান, এই তো আমি। উনি যে বললেন। আর বলবেন না, বয়স হয়েছে তো সবকিছু মনে রাখতে পারে না। কালকের কথাটা মনে করে আজই বলে ফেলেছে। ও, তা ওই রুমের পর্দার আড়ালে আপনি কি করছিলেন? চোর। চোর? দিনে দুপুরে চোর? আরে সত্যিকারের চোর না, বাচ্চাদের সাথে চোর পুলিশ খেলছিলাম। ও আচ্ছা, এই নিন আপনার বাকি টাকা, কিছু করলে গুনে নিতে পারেন। না না, গুনতে হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এমন করে বলছেন কেন? আপনি বিপদে পড়েছিলেন, আমি সামান্য উপকার করেছি। এভাবে কেউ করে না, আপনিই করলেন। চলি? যদি কিছু মনে না করেন তাহলে এক কাপ কফি। আজ না, অন্য কোনো দিন। চলি। আসসালামু আলাইকুম। দাদি গো, এটা কি হলো? মনে হচ্ছে সবকিছু স্বপ্ন। হ্যালো, কে? যার সাথে তোমার সম্পর্ক আছে জানিয়ে টাকা নিয়েছো কাজ করিয়ে দেবার জন্য, আমি সেই। তুমি ডন নাম্বার 1? ইয়েস। টাকাগুলো পেয়েছো তো? হ্যাঁ পেয়েছি। ভয় নেই, ভাগ দিতে হবে না। তবে একটা কি? আরে বললাম না, একটা। কিস। কিস? ইয়েস, কিস। ললিতা স্বপ্নপুরী নামে একটা শপিং সেন্টারে কাজ করে। আমি শপিং সেন্টারের মালিকের সঙ্গে কথা বলতে চাই। ললিতা, তোমার ভালোবাসা সুন্দর হোক। ভালোবাসা? এই নাও দলিল, আজ থেকেই স্বপ্নপুরীর মালিক তুমি। তোমার ভালোবাসার মানুষ ডন নাম্বার 1 তোমার জন্য উপহার হিসাবে এটা কিনে দিয়েছে।
ম্যাডাম, আমি গত পরশু আপনাকে আমারই মতো একজন মনে করে খারাপ ব্যবহার করেছি, তাই হাত জোর করে বলছি আমাকে তাড়িয়ে দেবেন না। কাজ যদি কেড়ে নেন তাহলে আমার অসুস্থ মায়ের ওষুধ কিনা বন্ধ হয়ে যাবে। চাকরি যেমন ছিল তেমনই থাকবে। তোমরা সবাই শোনো, আমি ললিতা তোমাদের প্রত্যেকের কাছে সেই আগের ললিতা হয়ে থাকতে চাই। সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে চাই। তাই যে আমাকে ম্যাডাম বলবে, আমি বলছি তার চাকরি থাকবে না। কিন্তু আরেকটি ঘোষণা, আজ থেকে আমি তোমাদের মালিক হিসেবে নয়, তোমাদের ললিতা হয়ে প্রত্যেকের বেতন 3000 করে বাড়িয়ে দিলাম। ললিতা আপু, ললিতা আপু জিন্দাবাদ, জিন্দাবাদ। থামো, আমি তোমাদের আপা, তার মানে তোমরা সবাই 16 বছরের ছুরি আর আমি 20 বছরের বুড়ি। এই ললিতার সাথে ডন নাম্বার 1 প্রেম করে। ললিতা, ওইদিকে চল, তোর কাছে মজা করে তোর প্রেমের গল্পটা শুনবো। চল না। তোদের প্রথম দেখাটা কোথায় হয়েছিল? প্রথম দেখাটা হয়েছিল বৈশাখী মেলায়। সিনেমার মতো দৃশ্য। ধাক্কা খেয়ে বুকের ভিতরে পড়লাম। তারপর নিজেই আমাকে তার পরিচয় বলল, ডন নাম্বার 1। আমি একটু ভাবলাম, কেন বলবে না বল? আমিও যদি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেই তাহলে সুন্দরী নাম্বার 1 হতে কতক্ষণ? সত্যি করে বলতো, পরিচয় পাবার পর তোর হাত পা কাঁপেনি? শুনেছি ডনদের চেহারা নাকি দেখতে বাঘের মতো হয়। কার কাছে কি হয় জানি না, প্রথম পরিচয়ের পর থেকে আমি ওকে মেচি বিড়াল বানিয়ে দিয়েছি। চাপা মেরে মেচি বিড়াল বানিয়ে দিল? সত্যি বলছিস? আমার মনটা পাবার জন্য সে কি মেচি বিড়ালের মতো ঘোরাঘুরি। দিনে যেহেতু এখানে চাকরি করতাম তাই বেশি কথা বলার চান্স পাইনি, কিন্তু রাত 10টা বাজলেই মোবাইলের রিং বেজে উঠত। তারপর কম করে 3 ঘন্টা। এত কি বলতো? বলতো, তুমি আমার জান, আমার প্রাণের প্রিয়া, প্রিয়া আমার প্রিয়া, নিঃশ্বাস আমার তুমি, একবার বলো ভালোবাসি। তুমি? এই, তোর পরিচিত নাকি? এই, ও কি ডন নাম্বার 1? তোর না ডন নাম্বার 1 সম্পর্কে কোনো ধারণাই নেই। ওর সাথে আমার রাস্তায় পরিচয় হয়েছিল। তা তুমি কি মনে করে? এই যে এইগুলো কিনতে ভালোই হলো। তোমার মতো চেনা জানা সেলস গার্ল যখন আছে তখন না হয় মাঝে মধ্যে এখানেই আসবো। এই, তোমাকে কে বলেছে আমি সেলস গার্ল? আমি স্বপ্নপুরীর মালিক। ছন্দা, ওর ব্যাগগুলো কেড়ে নে। আচ্ছা। ওর কাছে আমি কিছুই বিক্রি করব না। কাজটা কি ঠিক হলো? একটা কথাও বলবে না, বেঁধে রেখে ডন নাম্বার 1 কে খবর দেব। কোথায় ডন আর কোথায় আমি? এইটুকু বুঝলেই ভালো। এখন যাও। ঠিক আছে। একটা কথা বলি, ওকে আমি তো এই প্রথম দেখলাম, তবে চোখ দেখে মনে হলো ও তোর সাথে প্রেম করতে চায়। চাইলে চায়, আমি তো আর চাই না। আমার প্রেম এখন শুধু একজনের জন্য, সে হলো ডন নাম্বার 1। না না না, ডন নম্বর 1 মনে করবে ললিতা ধান্দাবাজি শুরু করে দিয়েছে। আমি আবার কার সাথে ধান্দা করলাম? আরে আপনি কখন এলেন? আবার কি মনে করে? আমার বন্ধু মানুষ, নাম হাসান। ওর জন্য ডন নাম্বার 1 কে বলে একটা কাজ করিয়ে দিতে হবে। খালি হাতে করতে বলবো না, 10-এর চেয়ে বেশি দেব। সত্যি কথা বলতে কি, আমার যখন কোনো টাকা পয়সা ছিল না তখন আমার মায়ের ক্যান্সার হয়। শুধুমাত্র টাকার অভাবে বিনা চিকিৎসায় আমার মা মারা যায়। ওই দিনে আমি মায়ের কবরের মাটি ছুঁয়ে কসম খেয়েছিলাম, না মানে হাসপাতালের বিল্ডিং বানানো শেষ, একজন প্রভাবশালী ব্যক্তি
বিনা পুঁজিতে পার্টনার হবার জন্য কিছু সন্ত্রাসী দিয়ে বিল্ডিংটা দখল করে রেখেছে। এখন আপনার একটু সাহায্য পেলে আমি বিল্ডিংটা দখলমুক্ত করে হাসপাতালটা চালু করতে পারি। ললিতা, এবার তুমি সত্যি সত্যি ফেসে গেছো। কি ভাবছেন? প্লিজ ম্যাডাম, প্লিজ এই উপকারটুকু করুন। ঠিক আছে, যান, দেখি কি করতে পারি। আশা নিয়ে যাচ্ছি কিন্তু, প্লিজ চলুন। ললিতা, তুই কিন্তু দিনকে দিন বেশি লোভী হয়ে যাচ্ছিস। দাদি, শুনলে না? কাজটা কিন্তু মহৎ, চেষ্টা করে দেখতে দোষ কি? বুঝেছি, কিন্তু তুই কাজটা করাবি কিভাবে? তুই তো তার ঠিকানাই জানিস না। ঠিকানা জানি না তাতে কি, ওই দিন যে ফোন করেছিল তখন আমি নাম্বারটা সেভ করে রেখেছি। ক্যাডারে তুই? সম্পর্কে তোদের বাপ, নাম আবার শাহেনশাহ। 3 মাসে যে কাজটা কেউ পারে না, আমি 3 মিনিটে তা করি। এবার তোরা বল, এমনিতেই বিল্ডিং ছেড়ে দিবি না ছাড়ানোর ব্যবস্থা নিতে হবে? তাইলে তুই এই রুস্তম গুন্ডার উপর গুন্ডামি করতে আইসস? হচ্ছি মরবার চাস? নাম ঠিকানা দে, মরার পর লাশটা পাঠাইতে হইব না? ভাই, আমি এই বিল্ডিং এর মালিক। আমাকে একটু হাসপাতালে নেবার ব্যবস্থা করো। এই মুহূর্তে ডন নাম্বার 1 এর বর্তমান পরিস্থিতি জানার জন্য আমাদের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসানের সাথে কথা বলছি। আপু, তোমার ডন নাম্বার 1 এর খবর। মেহেদী হাসান, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শবনম, আমি শুনতে পাচ্ছি। আপু এখানে বসো। আপনি কি জানতে পেরেছেন ডন নাম্বার 1 আহত হয়ে কেন হাসপাতালে? আমি যতটুকু জেনেছি তা হলো ডন নাম্বার 1 এর এই পরিস্থিতির জন্য তার ভালোবাসার মেয়েটি নাকি দায়ী। মেয়েটির কথা রাখতে গিয়ে একদল সন্ত্রাসীর সঙ্গে সংঘাতে জড়িয়ে যাবার জন্যই ডন নাম্বার 1 এই পরিস্থিতির শিকার হয়েছে। ডন নাম্বার 1 এর সর্বশেষ অবস্থা কি? আমার মতো শত শত মানুষ তার সর্বশেষ খবর জানার জন্য হাসপাতালের বাইরে অপেক্ষা করছে। তবে আমি যতটুকু জেনেছি ডন নাম্বার 1 এখন ওটিতে আছে। প্লিজ আপনারা কেউ ভিড় করবেন না। আপনারা ভিড় করলে রোগীর ট্রিটমেন্টের অসুবিধা হবে। আপনারা যান প্লিজ। এক্সকিউজ মি, আমরা এখানে যারা আছি প্রত্যেকে ওই মানুষটার কাছে ঋণী। আমাদের বিপদে ওই মানুষটা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাই ওই মানুষটাকে মৃত্যুর মুখে রেখে আমরা কি করে চলে যাই বলুন? আচ্ছা, উনি কেমন আছে জানতে পেরেছেন? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি শুনেছি এই অবস্থার জন্য একটি মেয়ে নাকি দায়ী। ওই মেয়েটার জন্যই একটা হাসপাতাল গুন্ডাদের হাত থেকে উদ্ধার করতে গিয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই মেয়েটার সন্ধান পেলে ওকে আমি খুন করতাম। আম্মু চলো না, মসজিদে গিয়ে মোনাজাত করে আল্লাহকে বলি
আল্লাহ নিশ্চয়ই ডন নাম্বার 1 কে বাঁচিয়ে দিবে। শুনুন, বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ আমাদের কথা শুনছে না। প্লিজ আপনারা কেউ অনুরোধ করে বলুন সকালে আসতে। ঠিক আছে, চলুন চলুন। শোনো, তোমরা আমাকে সবাই চেনো। আমি বলছি, তোমাদের প্রিয় মানুষের অপারেশন হয়ে গেছে, তাই তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা ভিড় না করে এখন যাও। আমি কথা দিচ্ছি, জ্ঞান ফিরলে আগামীকাল তোমরা সবাই ওকে দেখতে পাবে। ঠিক আছে, ঠিক আছে। এই চলো সবাই, চলো চলো। কে আপনি? সিসিউতে ঢুকতে দিল কে? কেউ দেয়নি, আমি লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছিলাম। এই, কে তুমি? সিসিউতে কেউ থাকতে পারবে না। এই, তুমি যাও। স্যার প্লিজ। নো টক। সকালে আসবে, এখন তুমি যাও, যাও। প্লিজ আপনারা কেউ একবার আমার সাথে ইমার্জেন্সিতে যাবেন। একটি মেয়েকে দেখে বলবেন মেয়েটি আপনাদের কারো পরিচিত কিনা। কেন? মেয়েটির কি হয়েছে? আমার মনে হয় তার সাথে দেখা করার জন্য সারা রাত বৃষ্টিতে ভেজে ভেজে ঠান্ডা হয়ে গেছে, শরীরে কোনো উত্তাপ নেই। রানা আমাকে দেখতে এসে সারা রাত বৃষ্টিতে ভিজেছে এমন কোন মেয়ে? ইনজেকশন পুশ করা হয়েছে, আশা করি কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। দাদি বলো তো, বুকের ভেতর ব্যথা করছে কেন? কি সর্বনাশের কথা! বুকের কোথায় ব্যথা করছে? এইখানে। হ্যাঁ, না না, 1 ইঞ্চি পাশে। মনে হয় ভুল বলেছি দাদি, হৃদয়ের মাঝামাঝি। বুঝেছি। কি বুঝেছো? বলো না দাদি, কি বুঝেছো? প্রেম রোগ হয়েছে। প্রেম রোগ কি? বলো না দাদি, প্রেম রোগ কি? এই রোগ যখন হয় তখন রাতে ঘুম আসে না, শুধু এপাশ ওপাশ করতে মন চায়। কি
কিচ্ছু ভালো লাগছে না। ও দাদি, রাতে আমার ঘুম আসে না, শুধু এপাশ ওপাশ করি। বুঝেছি, জোর করে চোখ বন্ধ করলেই যার জন্য প্রেম রোগ হয়েছে বারবার মুখটা চোখের সামনে আসে, তাই না? আবার চোখ বন্ধ করে দেখি। সব মিলে গেছে দাদি, সব মিলে গেছে। তাহলে তো আমি প্রেমে পড়ে গেছি। এখন কি হবে দাদি? যার প্রেমে পড়েছিস তার গলাটা এইভাবে দুই হাতে জড়িয়ে ধরে মুখের কাছে মুখ নিয়ে বলতে হবে, আমি তোমার প্রেমে পড়েছি। তাই? হ্যাঁ গো সোনা। তাহলে আমি যাই। কোথায়? যার প্রেমে পড়েছি তার কাছে। এই ললিতা শোন। বাই। আরে আমার কথা শোন। রানা, দাদু কিছু বুঝতে পারছো না তো? মেয়েটাকে তোমার নাতবো। ভালো ভালো ভালো। কোনটার? বড়টার। এই চামচা নাম্বার 1, বলুন হিরোইন নাম্বার 1। আমার হিরোটা কোথায়? খুব বেশি দরকার কি? তাই তো মনে হয়। ও, ফলো মি। এই জন্যই তো বলি, কেন মেয়েটার জন্য মরতে বসেছিল। এই, ও এসেছে। কে এসেছে? আহা, বললাম তো ও এসেছে। ওকে। আমি গেলাম। যার প্রেমে পড়েছিস তার গলাটা এইভাবে দুই হাতে জড়িয়ে ধরে মুখের কাছে মুখ নিয়ে বলতে হবে, আমি তোমার প্রেমে পড়েছি। আমি তোমার প্রেমে পড়েছি। আমিও। সত্যি? আমার কাছে ড্রাগস বিজনেসম্যানদের একটা নামের লিস্ট তৈরি করা আছে। আজ আপনাদের কল করা হয়েছে। একইভাবে আমি টাইম টু টাইম কল করে সবার সাথেই কথা বলবো, কারণ আমি সার্কভুক্ত দেশগুলোতে ড্রাগস ছড়িয়ে দেবার জন্য এই বাংলাদেশকে মিডল পয়েন্ট হিসেবে ব্যবহার করব। সো আপনাদের মতো আরো বিজনেসম্যান আমার প্রয়োজন আছে। আপনারা কেউ কিছু বলতে চান? এনি মোর সে এনিথিং? প্রথম কথা বলতে চাই, আমরা এতদিন আমাদের ড্রাগস বিজনেসটা ক্লোজ করে দিয়ে বসে আছি। সেই দিক থেকে আপনাকে পেয়ে আমরা অবশ্যই খুশি হয়েছি। কিন্তু এই খুশিটা কত দূর সত্যি হবে তা নির্ভর করছে ডন নাম্বার 1 এর উপর। ওই ডন নাম্বার 1 কে হাত করতে না পারলে আপনি যে উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশে এসেছেন, আমার মনে হয় না তা আপনি সাকসেসফুল হতে পারবেন। আমরা শুধুমাত্র ওই ডন নাম্বার 1 এর জন্যই হাত গুটিয়ে বসে আছি। ডন নাম্বার 1 এর চ্যালেঞ্জ ড্রাগ বিজনেস আর প্রফেশনাল কিলার তৈরি, এ দুটোর কোনোটাকেই সেই বাংলার মাটিতে হতে দেবে না। আসলাম, কিং খানকে ফোন লাগা। ওকে ভাই। আমার কাছে খবর এসেছে ওসমান নামের একজন মাফিয়া অলরেডি বাংলাদেশে ল্যান্ড করেছে। ওসমানের উদ্দেশ্য হলো সার্কভুক্ত দেশগুলোতে ড্রাগস বিজনেস করার জন্য
আমাদের দেশটাকে মিডল পয়েন্ট হিসেবে ব্যবহার করা। তাই আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। হ্যালো, কে বলছো? মিস্টার ডন? না, রানা বলছি। মিস্টার ডনকে সেট দিয়ে বলো ইন্টারন্যাশনাল ডন নাম্বার 1 ওসমান ভাই কথা বলবে। ওসমানের কথা বলতে বলতে ও তোমাকে ফোন করেছে, তোমার সাথে কথা বলতে চায়। ইয়েস, স্পিকিং। ওসমান স্পিকিং। ইন্টারন্যাশনাল ডন নাম্বার 1 ওসমান, আমি তোমার সাথে আমার বিজনেস নিয়ে কথা বলতে চাই। তুমি চাইলে আমি আমার বিএমডব্লিউটা পাঠিয়ে দেবো। ওসমান, তোর মতো অনেক ওসমান আমার সাথে দেখা করতে কম করে 7 দিন আগে একটা গেট পাসের জন্য অপেক্ষা করে। তোর জন্য এইটুকু কনসিডার করতে পারি, তোর গেট পাসটা আমি এক্ষুনি গেটে পাঠিয়ে দিচ্ছি, তুই চলে আয়। আসবো তো অবশ্যই, তবে তোর জায়গাতে নয়, আমার জায়গাতেও নয়। তোর সাথে আমার দেখা হবে কোনো মিডল পয়েন্টে। ওকে। আমি মনে করেছিলাম আমি একাই স্টাইলিস্ট, এখন দেখছি তুই স্টাইলিস্ট। আমার সম্পর্কে তোর জানার মধ্যে আরো অনেক কিছু ভুল আছে। মোটেও না। তোর জন্ম থেকে শুরু করি। তোর জন্মটা একটা নোংরা বস্তির ঝুপড়িতে। জন্মের পর তোর বাবা মারা যায়। তোর মা তোকে বড় করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। এক সময় তোর মাও অসুস্থ হয়ে পড়ে। তুই তোর মার ঔষধ কেনার জন্য, তাকে সুস্থ করার জন্য রমজানের দলে যোগ দিস। রমজানের কথা মতো হিরোইনের পোটলা বিক্রি করতে করতে অনেকবার তুই পুলিশের তাড়াও খেয়েছিস। এমনি একদিন পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে ডাস্টবিনের পাশে ফেলে যাওয়া ছালার ব্যাগের মধ্যে একটা পিস্তল খুঁজে পাস। ঠিক ওই দিনই রমজানকে তোর বর্তমানের ডান হাত রানাকে পানিতে চুবাতে দেখে তুই রমজানকে সেই পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলিস। তারপর রমজানের লোকে তারা খেয়ে তুই আর রানা আকবর খানের গাড়ির সামনে পড়ে যাস। এরপর তুই রাজা থেকে আকবর খানের ছেলের নামটা নিয়ে কিং হয়ে যাস। শুধু কিং বললে আমার নামটা বলা সম্পূর্ণ হয় না। আমার নাম কিং ডন নাম্বার 1। অবাক লাগছে না? তোর লাইফ হিস্ট্রির বইটা হুবহু বললাম কি করে? এই জন্য বলতে পারলাম কারণ তোর লাইফ হিস্ট্রির বইটা আমার অফসেট মেশিনে ছাপা হয়েছিল। ওসমান, তুই শুনে শুরুতেই অবাক হবি যে তোর লাইফ স্টোরিটা 2 টাকার একটা কলম দিয়ে আমি বাম হাতে লিখেছিলাম। কারণ একটাই,
অফসেট মেশিনে ছাপানোর কোনো প্রয়োজন আমি মনে করিনি। তুই নিশ্চয়ই স্বীকার করবি তোর জন্মটাই একটা অন্ধগলিতে। 10 বছর বয়স পর্যন্ত তুই ওই অন্ধগলিতেই বড় হয়েছিস। একসময় অন্ধগলিটা ভেঙে দেবার পর তুই টোকাই ছেলের মতো রাস্তায় রাস্তায় কাগজ কুড়াতে শুরু করিস। কাগজ কুড়াতে গিয়ে একদিন আমি যে রমজানকে গুলি করে মেরে ফেলেছিলাম, ওই রমজানের সাথেই তোর দেখা হয়ে যায়। রমজান তোকে তার কাছে আশ্রয় দেয়। এরপর টাকার বিনিময়ে মিছিলে মিটিংয়ে ককটেল মারতে মারতেই তোর বড় হওয়া। এখানেই তোর জীবন থেমেছিল না। দেলোয়ার নামের একজন ড্রাগস বিজনেসম্যানকে খুন করে তোরা দুজন ড্রাগস চক্রে ভিড়ে যাস। আর এই ড্রাগস বিজনেস নিয়েই আকবর খানের সঙ্গে রমজানের দ্বন্দ্ব শুরু হয়। আকবর খানের একমাত্র সন্তান কিংকে খুন করা সবই তোর লাইফ স্টোরির মধ্যে পড়ে। শুধুমাত্র এইটুকু জেনেই তুই মনে করেছিস তুই সব জানিস? আরো জানি, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে হংকং পালিয়ে যাওয়া, সেখানে মাফিয়া চক্রে যোগ দেয়া এবং হংকং এর ডন মিস্টার লুইসকে খুন করে নিজেকে ডন ঘোষণা করা। তারপর হংকং পুলিশের তাড়া খেয়ে আবার বাংলাদেশে ফিরে আসা। বাহ বাহ, তুই দেখছি ইন্টারপোলকে হার মানিয়ে দিয়েছিস। ভালো, খুব ভালো। তোর মতো একজন বিচক্ষণ বন্ধুই আমার প্রয়োজন। শোন, তুই যদি আমার হয়ে আমার সাথে হাত মিলিয়ে ড্রাগস ব্যবসা শুরু করে দিস, তাহলে আমি তোকে আরো বড় পজিশনে নিয়ে যাব। তুই শুধু হাঁ কর। হ্যাঁ বলার সাথে সাথে তোর নামে বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট খুললে $100 মিলিয়ন জমা করে দেব। এরপর ব্যাংকের সেই অঙ্কটা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। শোন ওসমান, আমি সেই কিং যে এই বাংলাদেশটাকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এদেশের মাটি আমার কাছে সোনার চেয়েও দামি। তাই এদেশের মাটিতে আমি কোনো ড্রাগস বিজনেস হতে দেব না। কেন দেবে না? কেন দেব না জানতে চাস? তাহলে শোন। তুই শুধু আমাকে কথা দে বাবা, এই বাংলাদেশের মাটিতে অবৈধ ড্রাগ বিজনেস কাউকে করতে দিবি না, আর প্রফেশনাল কিলারদের কখনো জন্ম হতে দিবি না। আমি তোমাকে কথা দিলাম বাবা, কথা দিলাম বাবা। আল্লাহ তোর হেফাজত করবে বাবা। এই পৃথিবীতে এমন কেউ নেই যে কথা আমি আমার বাবাকে দিয়েছি সে কথাটা মিথ্যে করে দিতে পারে। তাই তুই যত লোভ দেখিয়ে আমাকে তোর বন্ধু বানানোর প্রস্তাব দিস না কেন, আমাকে তুই আমার উদ্দেশ্য থেকে এক চুলও নড়াতে পারবি না। শুধু তুই কেন, তোর মতো 10টা ওসমান শক্তি, ক্ষমতা, লোভ কোনোটা দেখিয়েই আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না। তাই তোকে বলছি, তুই এই বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যা, নইলে আমার হাতেই তোকে মরতে হবে। ডোন্ট শাউট, গলা নিচু করে কথা বল। মনে রাখিস, আমি যা বলি তাই করি, বিকজ আই এম কিং, ডন নাম্বার 1। পুলিশ জানে কিং খান ড্রাগসকে ঘৃণা করে। যারা ড্রাগস বিজনেস করে তারা কিং খানের শত্রু। সেই পুলিশের চোখেই প্রমাণ করতে হবে কিং খান নিজেও ড্রাগস বিজনেসের সাথে জড়িত। তাহলে পুলিশের হাতে কিং খান অ্যারেস্ট হবে এবং আমি হব শত্রু মুক্ত। একই বলে বুদ্ধির খেলা, সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। কারেক্ট। এই জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিং খানের ঘরে ড্রাগস রেখে আসা। কিন্তু আমি জানতে চাই কে দুঃসাহসিক কাজটা করবে। আমার লিস্টে যে কজনের নাম আছে তাদের মধ্যে ময়না নামের একটি মেয়ের নাম 1 নম্বরে আছে। মেয়েটিকে একসময় মৃত্যুর মুখ থেকে বাঁচাবার জন্য 30 লক্ষ টাকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ওই কিং খান। বুঝতে পেরেছি, কিন্তু মেয়েটিকে রাজি করাবে কে?
এই জগলু আর জয়নাল ওরা দুজনে পুলিশের খাতায় আর পাবলিকের চোখের নাম করা গুন্ডা, তাই ওরাই পারবে ভয় দেখিয়ে মেয়েটিকে রাজি করাতে। পারলে ওদের কপাল খুলে যাবে, আর না পারলে তোদের কপালে বরাদ্দ হবে 2টো গুলি। কি বলছেন এসব? আমরা জানি তোমার মেয়ে একমাত্র ডনের বেডরুম পর্যন্ত যেতে পারে। আজ তোমার মেয়ের জন্মদিন, ওর জন্মদিনের সালামটা করার জন্য নিশ্চয় ডনের বাড়িতে যাবে। তাই আমাদের জন্য বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র ডনের বেডরুমের ফুলদানির মধ্যে এগুলো রেখে আসতে হবে, বাকি কাজ পুলিশ করবে। কি বললেন? উঠে দাঁড়ান বলছি, বেরিয়ে যান, বেরিয়ে যান। দেরি করলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আয় মেয়ে, তুই মরে যাবি কিন্তু। একদিন ডাক্তারও বলেছিল আমি মরে যাব। ওই ডন নাম্বার 1 টিভি চ্যানেলে আমার আকুতি দেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছিল। তাই আমি মনে করি তুই আমাকে মৃত্যুর ভয় দেখালো, উপরওয়ালার আশীর্বাদে ওই ডন নাম্বার 1-ই আমাকে বাঁচাবে। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা বলছি। তোদের বলেছিলাম কাজটা করতে পারলে তোদের কপাল খুলে যাবে, আর না পারলে তোদের জন্য বরাদ্দ 2টো গুলি। বস, একটিবার, শুধু একটিবার আমাদেরকে বাঁচার সুযোগ দিন বস। আমরা কথা দিচ্ছি, আমরা কথা দিচ্ছি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। আমরা কথা দিচ্ছি ডনকে আমরা মারবই। ওদেরকে শেষবারের মতো একটা চান্স দিতে আমি অনুরোধ করছি বড় ভাই। তবে শোন, মেয়েটা যেন বাঁচতে না পারে। আচ্ছা বল, তুই তোর জন্মদিনে কি করছিস? কিচ্ছু না, কলেজ থেকে ফেরার পথে শুধু ওই মহৎ মানুষটাকে সালাম করে যাব। কি বললে? জগলু আর জয়নাল ময়নাকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ আঙ্কেল। ময়না, ময়না রে! আমাকে তুই অপমান করে তোর বাসা থেকে বের করে দিয়েছিলি। আজ তোকে আমি এমন শিক্ষা দিব যা তুই চিন্তাও করতে পারবি না। ময়না, ময়না রে, ময়না! ময়না, 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 ময়না! তুমি বাঁচবে বোন, আমি বলছি। আল্লাহর অশেষ রহমতে তুমি সুস্থ হয়ে আবার কলেজে যাবে। তোমার ঘরে জগলু আর জয়নাল গুন্ডার কথা মতো হেরোইনের প্যাকেট রেখে আসতে রাজি হয়নি বলে আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে বাবা। এই তোমরাই বলো, একজন ধর্ষণকারীর শাস্তি কি হতে পারে? শোন জগলু, তোর বিরুদ্ধে মৃত্যুর রায় ঘোষণা হয়ে গেছে।
এবার শুধু কার্যকর করার পালা। কি দেখছিস? এই হলো ময়না, যাকে তুই প্রথমে ধর্ষণ তারপর গুলি করে মেরে ফেলেছিস। আজ এই ময়নাই তোর মৃত্যুর রায় কার্যকর করবে। মিস্টার কিং, আমাকে কিছু বলতে চান? একটা মানুষ খুন করে তুমি ভাবলে কি করে এভাবে পুলিশের সামনে দিয়ে বেরিয়ে যাবে? ভুল বললেন অফিসার। আপনি সাক্ষী প্রমাণ ছাড়াই একটা লাশ দেখে বলতে পারেন না যে আমি খুন করেছি। ওনাকে জিজ্ঞেস করুন কে খুন করেছে। আপনি বলেন, কে খুন করেছে? আমার মেয়ে খুন করেছে। একটা মৃত মেয়ে পিস্তল চালাবে, এও আমাকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস না করলে এক কাজ, আমার হাতের ছাপ আর পিস্তলের হাতের ছাপ নিয়ে পরীক্ষা করে মিলিয়ে দেখুন মেলাতে পারেন কিনা। বলুন কোথায় ছাপ দেব? মিস্টার কিং, তুমি নিজেকে যত বেশি শিয়ানা মনে করো না কেন, একটা কথা মনে রেখো, আইনের চোখে তুমি আইনের ঊর্ধ্বের কোনো মানুষ নও। আইনের ভয় দেখাচ্ছেন? আইনকে আমিও অনেক বেশি সম্মান করি, পাশাপাশি আইনের মানুষ হিসেবে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মেয়েটাকে যখন প্রকাশ্যে রাজপথ থেকে তুলে নেওয়া হলো তখন কোথায় ছিল আইনের পোশাক পরা মানুষগুলো? ময়নাকে যখন ধর্ষণ করা হয়েছিল তখন কোথায় ছিলেন আপনারা? ময়নার অসহায় বাবা যখন রাস্তায় রাস্তায় ময়না বলে চিৎকার করছিল তখন কোথায় ছিল আপনার আইন? দেখুন মেয়েটাকে, ওর মরার বয়স এখনো হয়নি, তবু ওকে ধর্ষিতা হয়ে মরতে হয়েছে। এটাই সত্যি, এটাই সত্যি, এটাই সত্যি। আর কিছু না হোক, এই খবরটা যখন পত্রিকার পাতায় আর টিভি চ্যানেলে প্রচার হবে একজন ধর্ষণকারীর মৃত্যু হয়েছে, তখন খবরটা শুনে অথবা খবরটা পড়ে অন্তত জগলুর মতো পেশাদার খুনিদের বুকটা একটু হলেও কেঁপে উঠবে। কি বললি? জগলুর জয়নাল ফাইনাল? তার মানে আমার সমস্ত প্ল্যান ভেস্তে গেল, আর কিং খানও রয়ে গেল ধরাছোঁয়ার বাইরে। বড় ভাই, নো চিন্তা, তুরুপের শেষ তাসটা কিন্তু এখনো আমাদের হাতেই আছে। কি সেটা? ও কি? ওদের হাত থেকে আমাকে বাঁচান প্লিজ। এই হিরোগিরি দেখানোর চেষ্টা করবি না, ওকে আমাদের হাতে তুলে দে, নইলে গুলি করে। ওরা তোমার পিছনেই ছিল কেন? ইন্টারন্যাশনাল ডন ওসমানের ভাই আসলাম আমাকে ওর রক্ষিতা বানানোর প্রস্তাব দিয়েছিল। আমি সেই প্রস্তাবে রাজি হইনি বলে আমার মা বাবাকে আমার চোখের সামনে খুন করে আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। আমি যে এতিম হয়ে গেলাম, এখন আমি কোথায় যাব? কে আমাকে আশ্রয় দেবে? প্লিজ তুমি কাঁদবে না, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, আমার ভাই আছে। রানা যখন একবার ওসমানের ক্যাডারদের হাত থেকে বাঁচিয়ে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, তখন ওসমানের ভাই আসলাম তোমাকেও রক্ষিতা বানানো দূরে থাক, তোমাকে নিয়ে ভুল করে স্বপ্ন দেখতেও ভয় পাবে। আজ থেকে তুমি এ বাড়িতেই থাকবে,
নিজেকে মনে করবে আমার ছোট বোন। ভাইয়া, আরে ভাইয়া, এতদিন শুধু নাম শুনেছিলাম, আজ চোখে দেখে ধন্য হলাম। ওঠো ওঠো। রহমত দাদু, আমার ছোট বোনটাকে থাকার জন্য ঘর দেখিয়ে দাও। এসো তুমি। সত্যি সত্যি ডন নম্বর 1 এর প্রেমে পড়ে গেছিস? হ্যাঁ, তুমি তো বলেছিলে কাছে গিয়ে দুই হাতে গলা জড়িয়ে ধরে মুখের কাছে মুখ নিয়ে বলতে, আমি তোমার প্রেমে পড়েছি। বিশ্বাস করো দাদি, আমি তাই বলেছি। আমি তো ইয়ার্কি করে বলেছিলাম। মনে করো তোমার বলাটা ছিল ইয়ার্কি, আর আমার বলাটা সত্যি। তুই ভুল করলি ললিতা। ওদের কত শত্রু থাকে, ওই শত্রুরা তোকে ওর ভালোবাসা নিয়ে তোকে সুখী হতে দেবে না। ভুল, তুমি ভুল বললে দাদি। ভুল নয় ললিতা, তুই যে স্বপ্ন দেখছিস সেই স্বপ্নের সিঁড়ি থেকে একদিন গড়িয়ে নিচে পড়ে যাবি। মিথ্যে কথা। মিথ্যে নয়, সত্যি। একদিন তুই পাগলের মতো কাঁদবি, সেদিন তোর পাশে তুই কাউকে পাবি না রে। তোমার সব কথাগুলো আমি ভুল প্রমাণ করব। আমি তোমাকে দেখাবো দাদি, ওর ভালোবাসা আমার সুখের পৃথিবী। ও সত্যি একজন ভালো মানুষ। এই যে স্যার, আমি না একটা ভীষণ বিপদে পড়েছি, আমার জন্য একটা উপকার করুন না। উপকারের ধরনটা কি জানতে পারি? দাদি বলেছিল মেয়েরা নাকি 20-তে বুড়ি হয়, আমার বয়স তো 18। তাই এখন যদি বিয়ে না করি তাহলে নাকি বিয়ের পরের মজাটাই পাঞ্চি হয়ে যাবে। তার মানে তোমাকে বিয়ে করতে হবে? জি। তাহলে আমাকেও তো পরীক্ষা করে দেখতে হয়, যাকে বিয়ে করব সেই মেয়েটি টক ঝাল নাকি মিষ্টি। লিস্টে প্রথমে কার নাম আছে? লোহানী শিকদার। তার সাথে শত্রুতার কারণ? ওর ছোট ভাইয়ের মৃত্যু। ওর সাথে দেখা করার ব্যবস্থা কর। থ্যাংক ইউ ওসমান ভাই, থ্যাংক ইউ। তোমার মতো একটা শক্ত হাতের সাথে হাত মেলানোর অপেক্ষায় এতদিন আমিও ছিলাম। বন্ধু বনে যাও, তাহলে ড্রাগস বিজনেস আবার চালু করে দেব। এই ওসমানের হাতে হাত রাখো, দেখবে সব সমস্যার সমাধান। নাম আমার ওসমান। হাত যখন মিলিয়েছ তখন আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমার ভাইয়ের খুনি ওই ডন নাম্বার 1 এর চামচা রানাও বাজবে না। দাঁড়াও। মোহনা, তুমি পিস্তল হাতে? পিস্তল কোথায় পেলে? তোমার পিস্তল তোমার বালিশের নিচে থেকে নিয়েছি। আরে ওর মধ্যে গুলি আছে তো। জানি তো। আশ্চর্য, কি পাগলামি করছো? পাগলামি করব কেন? আমি তোমাকে সত্যি সত্যি মেরে ফেলবো। তাহলে সেই দিনের সবকিছু সাজানো নাটক ছিল। হ্যাঁ, বড় ভাই, ওরা হচ্ছে প্রফেশনাল কিলার, মাইকেল জ্যাক, আর ও হচ্ছে নাদিম। অভিজ্ঞতা, আই মিন এক্সপিরিয়েন্স? দুজনে মিলে 7 মার্ডার করেছি। টার্গেট না দেখেও টার্গেট শুট করতে পারি, তাই পরীক্ষা নেবার জন্য আগে থেকে অ্যারেঞ্জ করে রেখেছি।
আমার লোক কবুতরগুলো উড়িয়ে দেবে, আর তোমরা না দেখে শুট করবে। ওকে। কবুতর উড়বে। নেক্সট। গুড, ভেরি গুড, ভেরি গুড। শোনো, আমি তোমাদের ডন না যে আমাকে সেলুট করতে হবে। এই মেয়ে, দাঁড়াও। নাম কি? মোহনা। বয়স কত? 18+। এ বাড়িতে কদিন? 2 দিন। 2 দিন আমি আসিনি, এর মধ্যে তোমার এন্ট্রি? দেখাচ্ছি মজা। ডুবে ডুবে পানি খাওয়া। এই যে ভাবি সাহেবা। এই বড়টা কোথায়? বড়টা আমার সাথে প্রেম করে আবার আরেকজনকে সরাসরি বাড়িতে নিয়ে আসে। আজ বড়টার একদিন কি আমার একদিন। আরে এটা তোমার বড়টার না, আমার। আমার কি কি বললে? হ্যাঁ আমার এই ছোটটা। তোমরা প্রেম করবে আর আমি কি আঙ্গুল চুষবো? তাই তো নিজেরটা নিজেই ম্যানেজ করে নিয়েছি। তাও আমাকে না জানিয়ে? শাস্তি পেতে হবে, শাস্তি। এতদিন একজন দিয়েছে, আজ থেকে না হয় তুমি যোগ হবে। বলো কি শাস্তি দেবে? সিনেমা হলে সিনেমা দেখতে যাব। পারমিশন লাগবে। তা কার পারমিশন লাগবে দেবর সাহেব? তোমার বড়টার ভাবি সাহেবা। এইটা এইটা তো আমার এইটার খেলা। বড়টা কোথায়? ওই যে উপরে নিজের ঘরে। যাও। আরে ললিতা, তুমি? তোমার সাথে কথা বলবো না। কেন কথা বলবে না কেন? অভিমান করেছি। কতখানি? অনেকখানি। কেন? এমন একটা মানুষকে ভালোবাসলাম যার সাথে ঘুরতে পারি না, বাইরে খোলা আকাশের নিচে বসে মন ভরে মনের কথা বলতে পারি না। আচ্ছা তুমিই বলো, এই প্রেমে কোনো মজা আছে? বেশ তো, এই অভিমানটা ভেঙে দেবার জন্য বলো আমাকে কি করতে হবে? সিনেমা দেখতে যাব। দারুণ একটা প্রেমের ছবি রিলিজ হয়েছে, ওই ছবিটা দেখে ওই ছবির নায়িকার মতো তোমার সাথে প্রেম করব। রানা, বলো কেন ডেকেছো? মোহনাকে তৈরি হতে বল, আজ সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাব। ওকে। রেডি হও, এরপরই ডনের গাড়ি আসবে। পাজেরো গাড়ির দরজা নিশানা করো, ওই গাড়ি থেকে ডন নামবে। ইনফরমেশন তাই আছে। রানা, ওরা যেন পালাতে না পারে। যা। আরে নিউজ? শো শুরু হবার সময় যখন পার হয়ে গেছে তখন বলাই যায় গেম ইজ ওভার, মানে কিং খান শেষ। আজ আমার খুশির দিন, কারণ কিং খান ফাইনাল। তাই তোরা সবাই আনন্দ কর, ফুর্তি কর। ভাবছিস
তোর জায়গাটা পুলিশ চেনে না, আমি চিনলাম কেমন করে? এজন্যই আমি কিং, ডন নাম্বার 1। আর কিছু বলতে চাস? আমার মনে হয় এরপর তুই বাংলাদেশে থাকলে সত্যি সত্যি আমার হাতে মারা যাবি। তোর সব মানুষের লাশ তুই দেখতে পারলেও তোর লাশ দেখার জন্য একজনকেও আমি বাঁচিয়ে রাখবো না। তোর বলা শেষ হয়েছে? এখন এই মুহূর্তে আমি শুধু একটা শব্দ উচ্চারণ করব। বয়েজ, 1 মিনিট ওসমান। শোন, মৃত্যুকে আমরা ভয় করি না, তবে তোর এখানে যদি আমাদেরকে মরতেই হয়, আমরা একা মরব না, তোদের সবাইকে সঙ্গে নিয়েই মরব। রিমোটে চাপ দেই। নো কিং, নো নো। তোর দেখে এখনো বেঁচে থাকার অনেক স্বাদ। তাহলে শেষবারের মতো তোকে সময় বেঁধে দিলাম। 72 ঘন্টার মধ্যে তুই এই দেশ ছেড়ে চলে যাবি, নইলে 72 ঘন্টা পার হবার পর প্রথম 24 ঘন্টার মধ্যে তোর ভাই আসলামকে মরতে হবে। তারপরের 24 ঘন্টার মধ্যে তোর চারপাশের সবগুলো লাশ তোর নিজের চোখে তোকে দেখতে হবে। তারপরের 24 ঘন্টার মধ্যে তোর লাশটা বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুলে পাঠিয়ে দেবে। আর এ হচ্ছে আমার কথা। তুই তো ভালো করেই জানিস আমি যা বলি তাই করি, কারণ আই অ্যাম কিং, ডন নাম্বার 1। কিং খান আমাকে বেওয়ারিশ লাশ বানাবার হুমকি দিয়ে গেল। 72 ঘন্টার মধ্যে আমি ওর দুর্বল জায়গাগুলোতে একের পর এক আঘাত করে ওকে পাগল বানিয়ে দেব। পাগল। আসলাম, ব্যবস্থা কর। করব, অবশ্যই করব। প্লিজ ললিতা, পাগলামি করো না। আমার কথা না শুনলে, আমার কথা মতো কাজ না করলে আমি পাগলামি করতেই থাকবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। ওকে ওকে। তোমরা কারা? তোর নাতনির ভালোবাসার মানুষ, ডনের শত্রু। ডনের শত্রু তো আমাদের এখানে কেন? আমরা প্ল্যান করেছি 72 ঘন্টার মধ্যে ওই কিং খান ডন নাম্বার 1 কে পাগল বানিয়ে দেব, আর তোরা হবি ডন নাম্বার 1 কে পাগল বানানোর প্রথম শিকার। তোদের কোনো ভয় নেই, আমি আছি না। ডন, 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 তুমি কোথায়? কোথায় তুমি? ডন! কি হয়েছে ললিতা? কি হয়েছে তোমার? আমাকে ভালোবাসার আগে তুমি কেন বলনি তোমার অনেক শত্রু? যদি বলতে তোমার অনেক শত্রু, তোমার শত্রুদের জন্য আমাকে কাঁদতে হবে, তাহলে আমি তোমাকে ভালোবাসার আগে 10 বার ভাবতাম। ললিতা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে এসব কথা উঠছে কেন? কেন জানতে চাইছো? তোমার জন্য তোমার শত্রুরা আমার বাড়িতে গিয়ে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার দাদিকে ওরা মেরে ফেলেছে। ললিতা, ওরা ফুলের মতো ছোট্ট ছোট্ট মুন্নি, টিয়া, বকুল, কুসুমকেও মেরে রেখে গেছে। তোমাকে ভালোবাসলাম আমি, আর মরতে হলো ওদের। কেন মরতে হলো ওদের? কেন? আমার চোখে তুমি একটা খুনি। তুমি তুমি সবাইকে খুন করেছো। ললিতা, আমার কথা শোনো। কি বলবে তুমি? কি বলে সান্ত্বনা দেবে? তোমার কোনো সান্ত্বনাই আমার কাছে ওদের ফিরিয়ে দিতে পারবে না। তোমার কোনো সান্ত্বনাই আমার জীবনের এই বিরাট শূন্যতাকে পূরণ করে দিতে পারবে না। তোমার কোনো সান্ত্বনাই আমার চোখের পানি মুছে দিতে পারবে না। আজ তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না, কারণ তুমি একটা খুনি, খুনি, খুনি। চুপ করো ললিতা। আমি তোমাকে ভালোবেসেছিলাম বলে তুমি আমাকে খুনি বলছো? আমি তোমাকে আমার আপনজন ভেবেছিলাম বলে তুমি আমাকে তোমার দাদি, মুন্নি, বকুল, টিয়া, কুসুমের মৃত্যুর জন্য দায়ী করছো? তোমার মতো ডনের জন্য ওরা আমার কাছ থেকে সব কেড়ে নিল। যে ডনের জন্য মানুষ খুন হয়, বুকে রক্ত ঝরে, সেই রক্তের খেলা এতদিন তুমি কেন খেলেছো?
আমি রক্ত নিয়ে খেলা করার ডন নই, আমি হলাম মানুষের ভালোবাসার ডন। কেন দেখনি সেদিন যখন আমি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলাম, সেদিন কি বুঝতে পারোনি মানুষ আমাকে কত বেশি ভালোবাসে? ভালো তো আমিও তোমাকে বাসতাম, আমি কি জেনেছিলাম ওই ভালোবাসা আমাকে কাঁদাবে? আমি কি ভেবেছিলাম আমার দাদির কথাটাই সত্যি হবে? ললিতা, তোমার জানা সত্যির মাঝে একটু ভুল আছে। আসল সত্য হলো, আমি যদি ওসমানের সাথে হাত মিলাতাম তাহলে হয়তো তোমার দাদি মরতো না, তোমার ভালোবাসার মুন্নি, টিয়া, বকুল, কুসুমও মরতো না, তোমাকে তোমার প্রিয়জনকেও হারাতে হতো না, আর আমাকে খুনি বলার সুযোগও তুমি পেতে না। কিন্তু কি? কিন্তুটা হচ্ছে ওসমান এই দেশটাকে নেশার আখড়া বানাতো। সেই আখড়ায় শত শত হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে নেশার অন্ধকারে ডুবে মরত। আজ যেসব মা বাবা আমাকে সন্তান বলে জানে, দেবতা বলে পুজো করে, যেসব বোন রাখি বন্ধনের দিন আমার হাতে রাখি পরিয়ে দেয়, বড়দিনে যিশুর কাছে আমার জন্য প্রার্থনা করে, তারা সবাই আমাকে ঘৃণা করত। আজ তুমি একা আমাকে খুনি বলছো, কিন্তু তোমার একার পরিবর্তে শত শত মা, শত শত বাবা, শত শত বোন আমাকে খুনি বলে চিৎকার করত। এরপরও যদি খুনি বলতে চাও তাহলে আমি খুনি। ললিতা, তুমি কি করে জানলে ওসমান ভাই? কিং খান প্রত্যেক মাসের শেষ শুক্রবার বৃদ্ধাশ্রমে নিজের হাতে প্রত্যেক মহিলাকে মায়ের মতো আদর করে খাবার খাওয়ায়। আমি এজন্য জানিও লাইফ হিস্ট্রির বইটা আমার অফসেট মেশিনে ছাপা হয়েছিল। আমি এটাও জানি তুমি অনেকবার কিং খানের সাথে খাবার নিয়ে বৃদ্ধাশ্রমে গিয়েছিলে, তাই এই খাবার আর বোমের প্যাকেটগুলো নিয়ে তুমি যাবে। আমি যেমনটি বলে দেব ঠিক সেভাবে কাজটি করবে। আমি কিং খান ডন নম্বর 1 কে পুরোপুরি পাগল করে দিতে চাই। পাগল আমাকে পাগল বানিয়ে দিয়ে আবার দেখতে এসেছো কেমন আছি আমি? দেখো, মন ভরে দেখো। এই বিছানায় আমার দাদি ঘুমাতো। এই বিছানায় মুন্নি, আর ওই বিছানায় বকুল, টিয়া, কুসুম ঘুমাতো। সবকটা বিছানা এখন শূন্য। ললিতা, আই এম সরি। ডোন্ট টাচ মি। তুমি আমাকে স্পর্শ করবে না। আমার এই বুকটার মধ্যে শুধু কষ্ট আর কষ্ট। এই কষ্টের বুকটার ভেতর তোমার জন্য এতটুকু জায়গাও খালি নেই। ললিতা প্লিজ, আমাকে বোঝার চেষ্টা করো। না না না, আমি কোনো কিছু বুঝতে চাই না। এসো, এসো, তুমি এসো। যাও, চলে যাও তুমি। আমার সামনে তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আমার কষ্টটা আরো বাড়বে। কেন বুঝতে চাও না? খুনের মুখটা দেখতে আমার আর ভালো লাগে না। চুপ করো। যা সত্যি তাই বলেছি। মারতে চাইলে আরো মারো, তবু আমি বলবো তোমার মুখ খুনির মুখ। বলো ললিতা, বলো, আরো জোরে চিৎকার করে বলো। কিন্তু আমিও তোমাকে বলছি, একদিন না একদিন আমি তোমার মন থেকে ঘৃণার মেঘটা সরিয়ে দিয়ে আবার সেখানে ভালোবাসার জন্ম দেব। তখন তুমি খুনির পরিবর্তে আমার নাম ধরে ডাকবে। এই তুমি আবার আমাকে নিয়ে দু চোখ ভরে ভালোবাসার স্বপ্ন দেখবে। এই তুমি আবার আমার সাথে ভালোবেসে ঘর বাঁধতে চাইবে। ললিতা, আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব, কারণ আমি বিশ্বাস করি সত্যিকারের ভালোবাসার কখনো মৃত্যু হয় না। হ্যালো, শোন, আজ শুক্রবার তোর বৃদ্ধাশ্রমে যাওয়ার দিন। তোর দেরি দেখে তোর বৃদ্ধাশ্রমের মাদের জন্য আমি খাবারগুলো পাঠিয়ে দিয়েছি, তবে খাবারের সাথে একটা টাইম বোমও পাঠিয়ে দিয়েছি। এখন থেকে 20 মিনিটের মধ্যে বোমটা ব্লাস্ট হবে। পারলে
তোর মাদের তুই বাঁচা। রানা বলো, বৃদ্ধাশ্রমে যেতে হবে। ওসমান খাবারের সাথে টাইম বম পাঠিয়েছে, চল। পাগলটা খুব ব্যস্ত বুঝি। হ্যাঁ, আমিও খুব ব্যস্ত, শুধু খাবারগুলো দিতে এলাম। তাই আজ আপনাদেরকে নিজের হাতে নিয়ে খেতে হবে। ঠিক আছে বাবা, তাহলে আমি যাই। এসো বাবা। আসসালামু আলাইকুম। মা, তুমি ভালো আছো? খুব ভালো আছি বাবা। আমাদের ধর্মে তো পুনর্জন্ম বিশ্বাস করে না। যদি পুনর্জন্ম থাকতো তাহলে পরের জন্মে তোকে আমি পেটে ধরতে চাইতাম। আমি মনে হয় হাসপাতালে তোকেই জন্ম দিয়েছিলাম বাবা। নার্সরা হয়তো তোকে বদলে ফেলেছিল, তাই আমার ঈশ্বর আমার কষ্ট সহ্য করতে না পেরে তোকেই আবার আমার কোলে ফিরিয়ে দিয়েছে। আমাকে তোর একটা ছবি দিবি বাবা? কেন, খুব দরকার? হ্যাঁ, আমার কাছে তো আমার দেবতার কোনো ছবি নেই, তাই তোর ছবিটাকে সকাল সন্ধ্যা দেবতার মতো পূজা করতাম। শোন মিস্টার ডন, আমি শেষবারের মতো বলছি, আমার গোলাম হয়ে যা, নইলে তোর জন্য, শুধু তোর জন্য শত শত নিরীহ মানুষ প্রাণ হারাবে। আমি সারা শহরে বোমা বিস্ফোরণের লোক লাগিয়ে দিয়েছি। বাস্টার্ড! আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। রানা বলো, এই মুহূর্তে সারা শহরে তল্লাশি চালাবি, যেখানে ওসমানের লোক পাবি ধরে নিয়ে আসবি। And this is my order. বল, ওই বৃদ্ধাশ্রমে খাবার আর বোম নিয়ে কে গিয়েছিল? বল কে গিয়েছিল? না বললে মৃত্যু কত যন্ত্রণা কাতর হতে পারে তা তোকে বুঝিয়ে দেব। মারো, আরো মারো। আসতে চাইলে বল, বল। বলছি, লোহারি।
ওসমান ভাই, এবার যদি কিং খানকে ওর ভাইয়ের লাশটা দেখার ব্যবস্থা করে দাও, তাহলে আমার প্রতিশোধ নেওয়া আর তোমার 16 কলা একসাথে পূর্ণ হবে। I am Don. ওসমান, লোহানের মৃত্যুর গুলির আওয়াজটা নিজের কানে শোন। কিং খান, আমাকে মেরো না ভাই, প্লিজ আমাকে। তোকে যারা ক্ষমা করবে তারা সবাই এখন উপরে যা, ওই উপরে গিয়ে ক্ষমা চা। ওসমান, আমি তোকে 12 ঘন্টা সময় দিলাম। এই 12 ঘন্টার মধ্যে আসলামের লাশ তোকে গিফট করব। না না, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করলে বৃদ্ধাশ্রমের মারা আমাকে ক্ষমা করবে না। ললিতার দাদি, টিয়া, বকুল, মুন্নি আমাকে অভিশাপ দেবে। তাই তোকে আমি তাদের কাছে পাঠিয়ে দেব। কিং খান আসলামের লাশ ফেলে দিতে আসবে। কিং খানের হেলিকপ্টার যাতে কোনোভাবে ফেরত না যায় সেই ব্যবস্থা করবে। আসলাম, 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 আসলাম। হ্যালো, আমি তোকে বলেছিলাম না তোর লাশ দেখার মতো কেউ থাকবে না, কিন্তু তোর ক্যাডারদের লাশ অবশ্যই তোকে দেখাবো। তোকে দিয়েই তোর ক্যাডারদের মেরে ফেলা শুরু করলাম। এই তো তুই চিৎকার করতে শুরু করেছিস। শেষ 24 ঘন্টায় তুই মরণ চিৎকার করবি। কিং খান, কিং খান, আমি তোকে দেখে নেবই। ছেড়ে দাও বলছি, ছাড়ো ওকে, ছেড়ে দাও বলছি। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে এতটুকু সময় পর্যন্ত বাঁচিয়ে রাখো, আমি যেন ডন অথবা রানাকে খবরটা জানিয়ে মরতে পারি। দাদু, দাদু তোমার এই অবস্থা কেন? ওসমানের লোকজন মোহনাকে তুলে নিয়ে গেছে। দাদু, 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 রানা, তুমি আমাকে বাঁচাও রানা। তুমি কোথায় বলো? ওরা তোমাকে কোথায় আটকে রেখেছে? পুরাতন ভাঙা লালকেল্লা ভবনে। মোহনা, তোমার কোনো ভয় নেই, আমি এক্ষুনি আসছি। মোহনা, 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 তুমি কোথায়? মোহনা, মোহনা, মোহনা। মোহনা, তুমি? মোহনা, তুমি হাসছো কেন? অবাক হচ্ছিস না? তোকে আরেকটু অবাক করে দেব। এই, নিয়ে আয় ওকে। শোন, আমি আসলামের ভালোবাসা, ওসমান ভাইয়ের দলের লোক। তোকে আর কিং খানকে মারার জন্যই নাটক সাজিয়ে তোদের বাড়িতে ঢুকেছিলাম, কিন্তু আমি তোদের মারতে পারিনি। কিং খান আসলামকে কুকুরের মতো গুলি করে মেরেছিল।
তাই আমার প্ল্যান মতোই ললিতাকে এখানে তুলে আনা হয়েছে, আর তোকে এখানে আনার জন্যই আমাকে এখানে ধরে আনা হয়েছে। এবার তোকে মারবো। এই মার ওকে। কিং খান আমাকে আসলামের লাশ গিফট করেছে, আমি তোর লাশ কিং খানকে গিফট করব। গিফট। থ্যাঙ্কস মোহনা, থ্যাঙ্কস। রানা, 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 রানা! রহমান দাদু, তুমি কিন্তু সাক্ষী রইলে। ও যে মেয়ের কথা বলছে সেই মেয়েই আমি খুঁজে বের করব। তুমি কি আমাকে এই জন্য তোমার চেয়ারে বসিয়ে রেখে গিয়েছিলে? দেখো, দেখো, এই হচ্ছে রহমত দাদুর লাশ। এই মানুষটার তো জীবনে কোনো শত্রু ছিল না, তারপরেও আমার জন্য, তোমার বানিয়ে যাওয়া কিং ডন নাম্বার 1 এর জন্য রহমত দাদুকে মরতে হয়েছে। এই দেখো রানার লাশ। আমি ছাড়া এই পৃথিবীতে ওর আপন বলে আর কেউ ছিল না। রানাকেও আমার জন্য মরতে হয়েছে। তুমি বলো বাবা, আমি আর কত লাশ দেখব? আমি আর কত লাশ দেখব? বস, কাছের মানুষের লাশ দেখতে কেমন লাগছে তো? বলেছিলাম না তোকে পাগল করে দেব? তাই তোকে বদ্ধ পাগল বানানোর জন্য তোর প্রেমিকাকে আমি ক্লাইম্যাক্সে ব্যবহার করব। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। ললিতা বলো। ডন, আমাকে তুমি বাঁচাও। ওরা আমাকে আটকে রেখেছে, আমি বাঁচতে চাই। ডন, আমার জন্য অন্তত এই উপকারটা করো। ললিতা, ললিতা! গেল কোথায়? ট্রেনের হুইসালের শব্দই বলে দেয় ললিতাকে ওরা যেখানে লুকিয়ে রেখেছে তার আশেপাশে কোনো রেল স্টেশন আছে।
ললিতা! ডন, ললিতা! ললিতা! ওরা আমার চোখের সামনে রানাকে রাস্তার একটা কুকুরের মতো ওই বেলচা দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। এইবার তুই তোর ডার্লিং মিস্টার কিং এর মৃত্যুটাও তোর চোখে একইভাবে দেখবি। এই, ওকে মেরে ফেল। ওসমান ভাই, ওসমান ভাই মারো ওকে। ললিতাকে আমিও কিং এর মৃত্যুটা দেখাতে চাই। কি অবাক লাগছে? আমি তোদের কাছে যা বলেছিলাম সব মিথ্যে বলেছিলাম। আমি ওসমান ভাইয়ের সাজানো নাটকে অভিনয় করেছিলাম। আমার সাথে প্রতারণা করে কেউ বাঁচতে পারে না, তুইও পারবি না। তুই আবারও ভুল করলি। শুধু কিং বললে আমার নামটা বলা সম্পূর্ণ হয় না। আমি কিং, ডন নাম্বার 1। তুই আমার বৃদ্ধাশ্রমের মাদেরকে বোমা মেরে উড়িয়ে দিয়েছিস। ললিতার দাদি আর ছোট ছোট মুন্নি, টিয়া আর বকুলকে খুন করে ললিতার চোখে তুই আমাকে খুনি বানিয়েছিস। তুই আমার ভাইয়ের মতো সবচেয়ে আপন রানাকে মেরেছিস। আমি তোকে বলেছিলাম আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। বলেছিলাম তোর লাশ দেখার জন্য একটা লোকও বেঁচে থাকবে না। চারিদিকে তাকিয়ে দেখ, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এবার তোকে বেওয়ারিশ লাশ বানিয়ে আঞ্জুমান মফিদুলের গাড়িতে তুলে দেবো।